হ্যালো গাইস, একটা নতুন মুভি এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের মুভিতে তোমরা দেখতে চলেছো একটা বাস যখন পাশ দিয়ে যাচ্ছিল, সেই বাসের ভিতরে একটা মেয়েকে জোর জবরদস্তি ভাবে রেপ করা হচ্ছিল এবং তার উপরে অত্যাচার করা হচ্ছিল। অন্য আর একটা বাস থেকে একটা ছেলে সেটাই দেখতে পায়, কিন্তু সে পুলিশ স্টেশনে কল করে পুলিশকে ইনফর্ম করলে পুলিশ যখন সেই বাসটিকে আটক করে দেখতে পায় সেই বাসের ভিতরে সেই মেয়েটি ছিল না, সেই বাসটির ভিতরে ছিল যাত্রী। কারণ সেই রুটের ভিতরে একই নাম্বার প্লেটে দুটো বাস ছিল। ছেলেটি যে বাসে বসেছিল সেই বাসের নাম্বার আর যে বাসে মেয়েটির সাথে জোর জবরদস্তি রেপ এবং মারধর করা হচ্ছিল সেই বাসের নাম্বার সেম হয়। পুলিশ দেখতে পাই আসল বাসটাকে ছেড়ে দিয়ে নকল যে বাসটা যাত্রীরা ছিল সেই বাসটা ধরে এবং সেই মেয়েটিকে খুঁজে পায় না। আর যে ছেলেটি পুলিশকে কল করে বলেছিল যে ওই বাসে মেয়েটির সাথে জোর জবরদস্তি করা হচ্ছে, দেখতে পাই সেই ছেলেটিকে খুন করে দেওয়া হয়েছিল বাসের ভিতরে। তো কেসটা কোথা থেকে শুরু কিভাবে শেষ জানতে হলে কিন্তু মুভিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। অ্যাটলিস্ট এটুকু বলতে পারি, মাথার চুল কিন্তু খাড়া হয়ে যাবে। মুর্দা কথা, মানে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটো, এরকম একটা ব্যাপার। তো চলো বেশি না দেরি করে আজকের মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দুটো মানুষকে দেখতে পাই থানাতে তাড়াহুড়ো করে আসে। তারা তার মেয়ের মিসিং এর জন্য কমপ্লেন করতে এসেছিল। তাদের মেয়ে টিউশনিতে যাওয়ার পরে তারপর থেকে তারা খুঁজে পাচ্ছে না। টিউশনি যেখানে গিয়েছিল দেখতে পাই পুলিশ অফিসার ক্যাস্ট্রো সে থানাতে বেশ ক্রিমিনালদের কিছু ধরে এনে তাদেরকে মারধর করছিল। কিন্তু এইসব ঘটনা শোনার পর ক্যাস্ট্রো আর একজন দেখতে পাই সঙ্গে সঙ্গে থানার থেকে বেরিয়ে পড়ে সে মেয়েটি খোঁজার উদ্দেশ্যে। কিন্তু মেয়েটি যে জায়গায় টিউশনি পড়তে গিয়েছিল সেই জায়গা বাস থেকে নামার পরে আর টিউশনি যে মাস্টারের ঘর সেই দূরত্বের মধ্যে একটা দোকান দেখতে পায়। তো দোকানদারকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে, এই মেয়েটির ছবি দেখালে বলে এই মেয়েটি এখানে পড়তে এসেছিল, এখান থেকে প্রত্যেক দিনই আসে। এই যে মেয়েটি যে জায়গা থেকে তুলে নেওয়া হয়েছে বা কিডন্যাপ করা হয়েছে সেই জায়গায় যে বড় ল্যাম্পপোস্ট ছিল, ল্যাম্পপোস্টের লাইটটা ভেঙে দেওয়া। সেই জায়গাটা গিয়ে দেখতে পাই কিছু শুঁয়োপোকা টাইপের ছিল, যে পোকাগুলো গায়ে উঠলে গা জ্বলে যায় বা কামড়ায়। তো সেই জায়গাটা দেখতে পাই একটা বাড়িতে আলোও জ্বলে না, পুরো দেখে একটা বাড়ি দেখতে পায়। কিন্তু পুলিশের মনে একটু সন্দেহ হলে বাড়ি রাস্তায় লাইটের গোড়ায় পড়েছিল সেই পোকাগুলো সে বাড়িটার ভিতরেও আছে। পুলিশের একটু সন্দেহ হয়, বাড়িটার এসিও চলছিল। তো বাড়িটা ভেঙে ভিতরে ঢুকলে গেট টেট দেখতে পায় ঘরের ভিতরে এসি চলছে। তো পুলিশ সন্দেহ হয় যে যথাসম্ভব মেয়েটির এখান থেকে গায়ে পোকা টোকা ছিটিয়ে কিডন্যাপ করা হয়েছে আর মেয়েটি তার কাপড় জামা ছাড়ার জন্য এই ঘরে কেউ তাকে ডেকে এনেছিল এবং এই ঘর থেকে মেয়েটির কিডন্যাপ করা হয়েছে, কারণ ঘরের ভিতরে এখনো পর্যন্ত এসিটা চলছে আর ঘরটাও ঠান্ডা আছে। তো পুলিশ এই ইনফরমেশনটা পাওয়ার পরে দেখতে পাই পুরো এরিয়াটা ধরে নাকাবন্দি করে দেয়, কোনো গাড়ি সেখান থেকে বেরোতে পারছে না। অন্যদিকে আমরা দেখতে পাই যে মহিলা এই কাজটি করতে সাহায্য করেছে সেই মহিলা এই তাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে সাইড হয়ে যায় আর চারিদিকে নাকাবন্দি চলছিল। অন্যদিকে চারিদিকে আত্মীয় স্বজন সবার কাছে জিজ্ঞাসাবাদ চলছিল সেই মেয়েটির সম্বন্ধে। কিন্তু নাকাবন্দি থাকাকালীন দেখতে পাই যারা এই কাজটা করেছিল, মেয়েটিকে কিডন্যাপ করেছিল, গাড়িতে করে তখন মেয়েটি নিয়ে যাচ্ছিল কিছু লোক। কিন্তু সেই জায়গাটা চেকিং পয়েন্টে তাদেরকে ধরলে দেখতে পাই পুলিশ আসে তাদের গাড়িটা সার্চ করে। তো পুলিশ পরে পিছনে গিয়ে ডিকি করে যখন মেয়েটি দেখতে পায় চিল্লে যখন আরেকটা পুলিশ অফিসারকে ডাকতে যায়, দেখতে পাই সেই গাড়ির থেকে কিছু লোক তাদেরকে শুট আউট করে 3টে পুলিশ অফিসারকে সেই চেক পয়েন্টে মেরে ফেলে এবং সেই গাড়িটা সেখান থেকে নিয়ে বেরিয়ে পড়ে। পরে সেই জায়গাটায় ওই পুলিশ অফিসার আসলে ক্যাস্ট্রো তো দেখতে পাই তাদেরকে নিয়ে তড়িজড়ি হসপিটালে ভর্তি করায় এবং এরিয়াটা তন্ন করে খোঁজার সিদ্ধান্ত নেয়। তারা তখন প্ল্যান করে যে এই রোডটা হাইওয়েতে উঠতে গেলে আমাদের চেক পয়েন্ট পার হতে হবে আর মাঝখান থেকে যদি যায় তাহলে দুটো রাস্তা জঙ্গলের আছে, সেই দুটো রাস্তা তারা দেখতে পাই ঘেরাও করে ফেলেছিল সেই পুলিশ অফিসার। তাদের গাড়িটা সন্দেহভাজনক ভাবে ফলো করতে করতে জঙ্গলের মধ্যে গাড়িটা যায় আর তার পিছু পুলিশ অফিসারটাও ক্যাস্ট্রো নেয়। সেখানে গিয়ে গাড়িটায় দেখতে পাই সেই গাড়ির থেকে সব পালিয়েছে, কেউ নেই। গাড়িটা ধাক্কা মেরেছিল, গাড়ির কাঁচটা ভেঙে গেছিল, সেই সব প্রমাণগুলো গাড়িতে রয়েছে। অফিসারের উপরেই তারা অ্যাটাক করে এবং এক প্রকার ভাবে তাদের মধ্যে অ্যাকশন হয় এবং পুলিশ অফিসার তাদেরকে মারধর করার পর সেখান থেকে জানতে পারে যে তারা বলে যে আমাদের দায়িত্ব এটুকুই, আমরা মেয়েকে কিডন্যাপ করি এবং আমাদের পিছুতে একটা গাড়ি এসেছিল সেই গাড়িতে তাই মেয়েটিকে নিয়ে চলে গেছে। তারপরে আর কি হয়েছে আমরা জানি না। তো পুলিশ অফিসার সেই ব্যক্তিকে কল করতে বলে যে তাদেরকে সুপারিশ দিয়েছিল, তাকে কল করলে সেই ব্যক্তি ওখান থেকে বলে জানি তোকে পুলিশ ধরে নিয়েছে বলে তুই ফোন করেছিস, তবে এটুকু জেনে রাখ পুলিশ আমাদের হাতের নাগালের বাইরে, ওরা আমার মোটেই ধরতে পারবে না। এক প্রকার ভাবে সে পুলিশকে একটু থ্রেট দিয়ে ভয় দেখিয়ে দেয়। তো দেখতে পাই সেই নাম্বারটা ট্রেস করার জন্য ট্র্যাক করার জন্য পুলিশের কন্ট্রোল রুমে পাঠানো হলে সেখান থেকে জানানো যায় যে এই নাম্বারটা কোনো আউটগোয়িং কল টল নেই আর বন্ধ হয়ে গেছে, মানে যে এই কাজটা করাচ্ছে সেও মাস্টার মাইন্ড। তো পরে দেখতে পাই কন্ট্রোল রুমে একটা কল আছে, একটা ব্যক্তি কল করে বলে যে স্যার একটা বাসের মধ্যে একটা মেয়ের সাথে জোর জবরদস্তি রেপ এবং মারধর করা হচ্ছে, বাসটার নাম্বার এই, বাসটা এই জায়গা দিয়ে যাচ্ছে আর বাসটা এই টোল প্লাজার কিছুটা আগে আছে। এই ইনফরমেশন গুলো কন্ট্রোল রুমে দিলে সে তাড়াহুড়ো করে চারিদিকে পুলিশ অফিসারের কাছে ছড়িয়ে দেয়। অন্যদিকে সেই মেয়েটিকে খোঁজার জন্য রীতিমতো পুলিশ তার সমস্ত পাওয়ারটা দিয়ে চেষ্টা করে যাচ্ছে আর এই খবরটা পাওয়ার সাথে সাথে
যেতে দেখতে পাই সেই টোল প্লাজার কাছে কিছু পুলিশ কর্মী চলে আসে, সেই বাসটিকে আটক করে এবং বাসটির ভিতরে যে খবর পেয়েছিল যে মেয়েটির উপর অত্যাচার হচ্ছে, তাকে বাসের ভিতরে একটা খুন হয়ে গেছে। বাসের ভিতরে খুন অন্য কেউ হয়নি, যে ছেলেটি ফোন করে বলেছিল যে আরেকটি বাসের ভেতরে একটি মেয়ের সাথে জোর জবরদস্তি হচ্ছে এবং রেপও করার চেষ্টা হচ্ছে, সেই ছেলেটি খুন হয়েছে। তো দেখতে পাই ছেলেটির খুনের খবর পেয়ে তার গার্লফ্রেন্ড ভীষণ ভেঙে পড়ে, কারণ বাসের ভিতরে কে খুন করেছে কেউ বুঝে উঠতে পারছিল না, কারণ সেই সময় সবাই ঘুমাচ্ছিল। তো দেখতে পাই সেই জায়গায় পুলিশ ডাক্তার সবাই আসলে ফরেন্সিক রিপোর্টের জন্য তাদের তো তাড়াহুড়ো করে পাঠানো হয়, আর এটা বলা হয় যে ডাক্তারবাবুর কাছে যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টগুলো তাদেরকে দেওয়া দেওয়ার। তো দেখতে পাই সেই বাসটিকে আটক করে সমস্ত লোককে থানাতে নিয়ে আসা হয়। থানাতে নিয়ে আসার পর একে একে সবার কাছ থেকে নাম, ঠিকানা, কে কোথায় গেছিল, কি করছিল সবকিছু আস্তে আস্তে জানতে শুরু করে পুলিশ। এর মাঝখানে যে ছেলেটি মারা গেছে তার গার্লফ্রেন্ড দেখতে পাই সেই কন্ডাক্টরকে গিয়ে জড়িয়ে ধরে তার গালে চড় মারতে মারতে বলে যে তুমি এমন কেন করলে, তুমি মেরেছো। তো এই ঘটনা শুনলে পুলিশ একটু ঘাবড়ে যায়। তো ক্যাস্ট্রো দেখতে পাই তাকে ডেকে আনার পর পার্সোনালি জিজ্ঞাসাবাদ শুরু করে। সে তখনই কন্ডাক্টর গুছিয়ে গুছিয়ে বলে যে বাসটা ছাড়ার কথা ছিল 8টায়, কিন্তু বাসটা একটু প্রবলেমের জন্য ছাড়া হয়েছিল 8:30টায়, আর বাসের ভেতরে প্রত্যেক যাত্রী এসেছিল, কিছু লোকের বুকিং ছিল যে কারণে তারা আসেনি বলে বাসটা লেট করে ছাড়া হয়েছিল। তো বাসের রীতিমতো সবকিছু ঠিকঠাক ছিল। বাসটা ছাড়ার কিছুটা যাওয়ার পরে দেখতে পাই একটা মেয়ে হঠাৎই বমি করে। তো প্রেগনেন্ট থাকায় সে বমি করছিল বলে কন্ডাক্টর তাকে উল্টো পাল্টা বললে দেখতে পাই সে প্রতিবাদ করার জন্য, যে ছেলেটা মারা গেছিল সে প্রতিবাদ করে তাকে দুটো চড় মারলে দেখবে কন্ডাক্টর তার জিবা, ওই নাম ছিল জিবা, জিবার মধ্যে একটু মতবিরতি হয়। তো কন্ডাক্টর একটু মারধর খাওয়ার পর বলে তোকে আমি পরে দেখে নেবো। তারপরে রীতিমতো দেখতে পাই কন্ডাক্টর সবাইকে জল, টিস্যু এবং ব্ল্যাঙ্কেট সবকিছু দিয়ে দেয়, কারণ লং টার্মের বাস ছিল। আর পরে ড্রাইভার বলে যে স্যার আমরা বাসটা বিনা অনুমতিতে কোথাও দাঁড় করাতে পারি না, কারণ আমাদের বাসটা জিপিএস ট্র্যাকার ছিল, কোথাও হুট করে আমরা দাঁড়াতে পারি না। যার সময় কন্ডাক্টর একটা কথা বলে যে আমি কিন্তু জিবার সাথে পার্সোনালি ভাবে একটা মেয়ের সাথে দেখা করে কথা বলতে দেখেছি, যেই মেয়েটি ওই বাসের ভিতরে ছিল, মেয়েটির নাম এই। তো এই কথাটা বললে পরে সেই মেয়েটিকে ডাকা হয়। মেয়েটিকে ডাকা হলে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করলে মেয়েটিকে তখন বলে যে আমি বাসের ভিতরে উঠে দেখছিলাম যে জিবা আর কন্ডাক্টরের মধ্যে মারধর হলে কন্ডাক্টরের মাথা থেকে রক্ত বেরোচ্ছিল। তো আমি একটা ডাক্তার হওয়ায় আমি জিবাকে এটা করতে বারণ করি, তাকে উল্টো পাল্টা বলি এবং কি হয়েছিল আমি জানি না। সেই সময় দেখতে পাই তার কাছে ফোন আসে, যে মেয়েটি মুভি শুরুতে কিডন্যাপ হয়ে গেছিল সে যে অফিসার ওইটা হ্যান্ডেল করছিল, যাকে দায়িত্ব দিয়েছিল পেট্রোলিং এ থাকার জন্য, সেখান থেকে কিছু খবর আসে। আর কিনা জিওর গার্লফ্রেন্ডকে ডাকা হলে তার গার্লফ্রেন্ডের কাছে বিষয়টা জানতে চাইলে সে তখন বলে আমরা দুজন একসাথে বাসে করে আসছিলাম, আমাদের পাশে একটা প্রেগনেন্ট মেয়ে ছিল, সে খুব কাঁদছিল বলে আমি জিবার পাশ থেকে উঠে গিয়ে তার পাশে বসে কিছুটা রাস্তা যাচ্ছিলাম। তো অফিসার ডিটেলস জানতে চাইলে তখন বলে যে আমরা দুজন ক্লাসমেট ছিলাম, আমরা আজ 4 বছর ধরে রিলেশনে আছি। জিবা একদিন হঠাৎই আমাদের বাড়িতে অনুষ্ঠানে আসলে সেখানে বিয়ের কথা বলতে গেলে আমাকে বাড়ির লোক তাকে মারধর করে আমার বাড়ি থেকে বের করে দেয় এবং আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম পালিয়ে যাব, কারণ আমাদের বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিচ্ছিল। এই কথাগুলো হতে না হতেই জিবা যখন তাকে আবার বাইরে বসতে বলে, বাইরে দেখতে পাই একটা ক্রিমিনালকে ধরে আনার পর মারধর করছিল, সে কিছু পুলিশকে মারধর করেছিল বলে তাকে দেখতে পাই আবার জেলে ভর্তি করে দেয়, তার পাটাও ভাঙা ছিল। কিন্তু সেইখানে জিবার গার্লফ্রেন্ড একটা ছেলেকে দেখতে পায় যেটা জিবার বন্ধু ছিল। সে তখন বলে আমার সন্দেহ হচ্ছে এই ব্যক্তির উপরে, এ খুন করলে করতে পারে। তো তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হলে সে তখন বলে জিবা আমার বন্ধু, আর ওরা আমার একটা দুঃসম্পর্কের মেয়ে হয় জিবার গার্লফ্রেন্ড। সে যখন আমার ওই কাকুর মেয়েটাকে নিয়ে পালাচ্ছিল আমি ফোন করে ওর বাড়ির লোককে বললে ওর বাড়ির লোক আমাকে ওদেরকে ফলো করতে বলে। তো সেই হিসেবেই আমি বাসে উঠেছিলাম আর ওদেরকে ফলো করেছিলাম, কিন্তু আমি ওদেরকে খুন করিনি। এই কথা হতে না হতে দেখতে পাই ক্যাস্ট্রোর কাছে একটা ফোন আসে। ক্যাস্ট্রোর কাছে ফোন আসলে বলে তুমি যখন থেকে চাকু পাওয়া গেছিল ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী যে ব্যক্তির, সেই ব্যক্তির এই নাম। তো নামটা বললে সেই ব্যক্তিকে আবার ধরে আনা হয়। সেই ব্যক্তিকে ধরে এনে মারধর করে বললে সে তখন বলে যে স্যার আমি ওদেরকে মারতে চাইনি, একদিন হঠাৎই আমার রেস্টুরেন্টে ওরা এসেছিল আর ওর গার্লফ্রেন্ড ড্রেস চেঞ্জ করতে গেছিল, সেখানে আমার ফোনে ভিডিও চলছিল, এই উপলক্ষে করে ও আমাকে মারধর করলে আমার কাছ থেকে বের করে দেওয়া হয়। আর আমি ওকে বাসে উঠতে দেখেছিলাম বলে প্রতিশোধটা নিতে আমি ওকে বাসে উঠেছিলাম, কিন্তু ওকে আমি খুন করতে গিয়েছিলাম, আমাকে খুন করার আগে অন্যকে ওকে খুন করে দিয়েছিল। সেই কথা বলে হাত জোর করে ক্ষমা চায় আর বলে আমি এটা খুন করিনি। তখনই পুলিশ অফিসারের কাছে দেখতে পাই আর একটা থানা থেকে কল আসে, যেখান থেকে কল আসার পর পুলিশ অফিসারকে বলা হচ্ছিল আপনি যে নামগুলো পাঠিয়েছেন ওর মধ্যে দুজন ব্যক্তির ব্যাকগ্রাউন্ডে ক্রিমিনাল রেকর্ড আছে, তো সেই দুটো ব্যক্তির ছবি ফ্যাক্স করেছে, সেই দুটো ব্যক্তিকে ধরে এনে মারধর করলে আর আমরা বাসে ওঠার আগে একটা ব্যক্তির কাছ থেকে কিছু টাকা পয়সা ছিনতাই করে নিয়ে উঠেছিলাম, কিন্তু ওদেরকে আমরা খুন করিনি। আমাদেরকে যে খুন করতে বলেছিল ঠিক আবার দেখিয়ে দেয়, মানে যে যেটা জিবার বন্ধু ছিল। তো তখনই দেখতে পাই থানাতে শাট ডাউন করে দেওয়া হয়, কিছু আগুনের গোলা ফোলা ফেলা হয় থানাটাকে বন্ধ করে দেওয়ার জন্য। আর যে ব্যক্তি কন্ট্যাক্ট দিয়েছিল জিবা সেই বন্ধুটা সে পালাতে যাচ্ছিল, পুলিশ অফিসার তাকে ধরে মারধর করে, কিন্তু ধরে রাখতে পারো না, সবাইকে ছেড়ে দিতে হবে। পুলিশ অফিসার তখন বলে একটা বাসের মধ্যে এতজন লোকের সামনে একটা ব্যক্তির খুন হয়ে গেল, কেউ বলতে পারছে না, আর আমি এত সহজে ছেড়ে দেবো? যতক্ষণ না ফাইনাল রিপোর্ট আসবে আমি কাউকে ছাড়বো
পারবো না। পোস্টমর্টমের ওখানে সিন দেখানো হয় যেখানে যে দুটো ব্যক্তি ডাক্তার আসার আগে বডিটা লক্ষ্য রাখছিল তারা একটু ড্রিঙ্ক করেছিল। হঠাৎই সেখানে পরিস্থিতি উল্টে যায়। তাড়াহুড়ো করে দেখতে পায় থানাতে একটা ফোন আসে। থানাতে ফোন আসলে যখন থেকে খবর আসে যে বডি গায়েব হয়ে গেছে পোস্টমর্টমের ওখান থেকে, তাড়াহুড়ো করে দেখতে পাই অফিসার যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। অফিসার যাওয়ার আগে এটা বলে যে খুনি এই থানার ভিতরে আছে, বাসের মধ্যে ছিল, আর খুনিকে সাপোর্ট করছে ভিতর থেকে বাইরে থেকে কেউ, তাকে ডিল করেছিল যার সাথে সে বাইরে আছে। তো পুলিশ অফিসার শিওর হয়ে যায় যে খুনি এর ভিতরে আছে। সে দেখতে পায় লিগাল বন্দুকটা রেখে দিয়ে ইললিগাল বন্দুক বার করে পুলিশ অফিসার। ক্যাস্ট্রো ইললিগাল বন্দুকটা বার করে নিয়ে যাওয়ার আগে বলে আমি এর শেষ দেখেই ছাড়বো। তো যেখানে পোস্টমর্টম করা হচ্ছিল সেই জায়গাটায় গিয়ে চারিদিকে সে খুঁজতে থাকে। যেখান থেকে বডিটাকে চুরি করে নেওয়া হয়েছিল বা গায়েব করা হয়েছিল সেই জায়গাটা একটা বস্তার দড়ি দেখতে পায়। তো সেই সূত্র বুঝে চারিদিকে টর্চ লাইট জেলে চারিদিকে খুঁজতে খুঁজতে সে দেখতে পায় পাশে একটা গোডাউনে গিয়ে সেখানে বডিটা রাখা হয়েছিল। তো পরে সেখান থেকে বডিটা আনার পর ডাক্তারবাবু আসার পর পোস্টমর্টম চালু করলে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলে তখন বলে দুটো কারণে বডিকে লোকানো হতে পারে। হয়তো এর ভিতরে কোনো দেহতে কোনো প্রয়োজন আছে যেটা 5-6 ঘন্টা গেলে এটা কিন্তু সেটা নিমেষে মিটে যেতে পারে। হয়তো খুনি সেটা প্রমাণ লোপাট করার জন্য ওই কোনো লিকুইড ভিতরে আছে কিনা তার জন্য হয়তো বডিটা লুকিয়েছে। এইসব কথাগুলো সে সেখান থেকে শুনছিল আর ডাক্তারবাবুকে তার কাজটা করতে বলে সেখান থেকে চলে আসে। সবাই টেনশনের মধ্যে পড়ে গেছিল। অন্যদিকে দেখতে পাই সেই অফিসার সেই মেয়েটির খোঁজ আজও করে যাচ্ছে। সেই পুলিশ অফিসার ওখান থেকে ঘুরে গিয়ে যখন মেন রোডে চেক আপ দিচ্ছিল দেখতে পাই একটা রেড কালারের গাড়ি আসে এবং একটা ব্রিজের তলা থেকে একটা মেয়ের বডি তার গাড়িতে তুলে নিয়ে তারা এগিয়ে যায়। কিন্তু সামনে পুলিশ চেক দেওয়ায় পুলিশের গায়ের ওখান থেকে গাড়িটা চালিয়ে বেরিয়ে যায়। তারা থামে না। তো এই ইনফরমেশনটা ক্যাস্ট্রোর কাছে গেলে তাড়াহুড়ো করে তারা সব জায়গায় ওই গাড়িটাকে ফলো করতে করতে চলে আসে। তো দেখতে পাই যে অফিসার ওই গাড়িটা প্রথমে ফলো করছিল তাকে ওই গাড়িটা তার চাকা বাস্ট করে তার উপর অ্যাটাক করে তার গাড়িটা ঘুরিয়ে দেওয়া। কিন্তু পিছন থেকে ক্যাস্ট্রো চলে আসার পর গাড়িটা ফলো করতে করতে এগোয়। কিন্তু গাড়িটা তারা এমন একটা জায়গায় গিয়ে রেখেছিল, রাখার পর গাড়ির থেকে তারা সবাই বেরিয়ে পালিয়েছিল। তো সেইখানটা দেখতে পাই ক্যাস্ট্রো অফিসার ওই গাড়িটার চারিদিকে খুঁজতে খুঁজতে তাদেরকে দেখা পায়। তাদের আর ক্যাস্ট্রোর মধ্যে এক প্রকার সেখানেও মারপিট হয়। আর সেখানে মারপিট হওয়ার পর তারা ক্যাস্ট্রোর হাতে ধরা পড়ে। আর সেখান থেকে যে মেয়ের বডিটা পাওয়া গেছিল সেটা কিন্তু যে মেয়ে কিডন্যাপ হয়েছে সেই মেয়ে না। তাদের যে বাস ছিল বাসের মধ্যে কিন্তু 13 নম্বর একটা প্যাসেঞ্জার মিসিং ছিল যে আসেনি সেই দিন। তো সেই মেয়েটি এটা সেই মেয়ে যে মেয়েটি বাসে ওঠেনি অথচ কিন্তু সেই এরিয়ার মধ্যে পৌঁছে গেছে। এই ঘটনাটা নিয়ে যখন ড্রাইভারদেরকে মারধর করে জিজ্ঞাসা করা হয় ড্রাইভার বলে কি করে এলো না এলো জানি না কিন্তু আমার বাসে ওঠেনি, আপনি চাইলে হেড অফিসে কল করে জিজ্ঞাসা করতে পারেন। তো দেখতে পাই ক্যাস্ট্রো হেড অফিসে জিজ্ঞাসা করলে সেখান থেকে বলা হয় বাসটা কোন কোন জায়গায় দাঁড়িয়েছিল। তো সেই অনুযায়ী দেখতে পাই যে মেয়েটি যেখান থেকে ওঠার কথা ছিল সেই এরিয়া থানায় কল করে সেঙ্গা সিসিটিভি ক্যামেরা চেক করলে সেই পুলিশ অফিসার বলে মেয়েটি কিন্তু ওই টাইমে বাসে ওঠেনি বা ওই জায়গাটায় আসেনি। পুলিশ অফিসার এটুকু শিওর হয়ে গেছিল যে মেয়েটি কিন্তু কিডন্যাপ হয়েছে তার আগে, বাসে ওঠার আগে। পুলিশ অফিসার ক্যাস্ট্রো বুদ্ধি করে কি করে সবার ফোন সবার কাছে দিয়ে দেয় আর সবাইকে তার বাড়ির লোকের সাথে কথা বলতে দিয়ে দেয়। কিন্তু অন্যদিকে দেখতে পাই অফিসার ক্যাস্ট্রো সে যে টোল প্লাজা গুলো গাড়িগুলো পার হয়েছিল সেই জায়গাগুলো সিসিটিভি ক্যামেরাগুলো ভালো করে তদন্ত করে দেখছিল। সেখান থেকে সেও কিছু তথ্য পায় আর থানার থেকে তার কাছে কল যায়। থানার থেকে রিপোর্ট আসে যে এইখানে সমস্ত লোক তার পরিবারের সাথে কথা বলেছে, শুধু দুজন ব্যক্তি ফোন না করে ফোন করার মতো নাটক করেছে। সেই দুজন ব্যক্তির নাম্বার ক্যাস্ট্রোর কাছে দিলে সে কন্ট্রোল রুমে ফেলে তাদের কল ডিটেলসটা বার করে এবং সেই কল ডিটেলসটা নেওয়ার পর দেখতে পাই সে আরেকটা অফিসারের কাছে দিয়ে দেয়। ক্যাস্ট্রো থানাতে আসার পর দেখতে পাই সবার সামনে বলে যে আসল খুনি কে আমরা জানতে পেরে গেছি আর তোমরা সবাই থানার বাসে করে যে যার বাড়িতে চলে যাও বলে তাদের সবাইকে ছেড়ে দেয়। আর আসল খুনি কে অন্য একটা অফিসার ক্যাস্ট্রোর কাছে জানতে চাইলে তখন ক্যাস্ট্রো ঘটনাটা শুরু করে যে বাস ছাড়ার কথা ছিল 8টায়, বাস ছেড়েছে 8:30টায়। কিন্তু ওই যে মেয়েটি মিসিং ছিল, যে মেয়েটির ওঠার কথা ছিল 8:30টায়, সেই মেয়েটি উঠেছে 9টায়। কিন্তু ওইখানকার সিসিটিভি ক্যামেরা চেক করে জানা যায় মেয়েটি 9টার সময় বাসে উঠেনি। 8:30টায় সেম নাম্বারের বাস আরেকটা ওই জায়গাটায় এসেছিল যে বাসটা মেয়েটি উঠেছিল। এবং টোল প্লাজায় যখন পাস করে তখন পরপর একই গাড়ির একই নাম্বার প্লেটের দুটো গাড়ি 1 ঘন্টা পর পর পাস হয়েছে। এইসব ঘটনাগুলো তথ্যগুলো পেলে সে যখন ড্রাইভার বক্সে গিয়ে ড্রাইভারের কাছে গিয়ে সেখানে চেক করে সেখান থেকে টুল বক্স থেকে স্ক্রু ড্রাইভার পায়নি যেটা দিয়ে তাকে খুন করা হয়েছিল, তাদের একটা মিসিং। আর সেখানে সবার ফোন চেক করার পর দেখতে পাই ড্রাইভারের ছবি পেয়েছিল একজনের ফোনে, যেখান থেকে শার্টের বটমের ডিজাইনটা আলাদা পেয়েছিল। এখান থেকে শিওর হয়ে গেছিল যে ড্রাইভার কোথাও থেকে খুন করার পিছনে জড়িত। এটাই থেকে ক্যাস্ট্রো শিওর হয়ে যায়। ড্রাইভারকে মারধর করে জিজ্ঞাসাবাদ করলে ড্রাইভার তখন বলতে শুরু করে যে একই নাম্বার প্লেটে দুটো গাড়ি থাকার কারণ আমাদের ইনলিগাল কাজ হয়, যে কাজটা যাতে পুলিশের হাতে ধরা না পড়ি তার জন্য এইটা। কিন্তু ওই মেয়েটি আমার বাসে ওঠার বদলে সে তাড়াহুড়ো করে আমার বাসটা লেট হয় সে দেখতে পাই
ওই বাসে উঠে গিয়েছিল। ওই বাসটাকে সে থামিয়ে ওঠে এবং বাসকে উঠে গেছিল, কিন্তু মেয়েটি বাসটির ভিতরে যাওয়ার পর দেখতে পাই তত ইললিগাল কাজের জিনিসপত্র ছিল। সে বলে, আমি যখন হাইওয়ের উপরে ওই বাসটা আবারও দেখি আমি ঘাবড়ে গেছিলাম। তারপরে ওই বাসের ড্রাইভারকে আমি কল করেছিলাম, আর তার আগে কন্ডাক্টর সে মেয়েটির সাথে ইন্টিমেট হয়ে মেয়েটির সাথে অভদ্র ব্যবহার করছিল। কিন্তু আমি কন্ডাক্টরকে ফোন করে বলি যে তোর বাসটা এখনো পর্যন্ত হাইওয়েতে কি করছে। গাড়িটা ক্রস করে এগোচ্ছিল, আর কন্ডাক্টর সেই মেয়েটির সাথে ইন্টিমেট হওয়ার জন্য বা রেপ বা জোর জবরদস্তি করার জন্য যখনই জোর জবরদস্তি করছিল, আর এই বাসের থেকে দেখতে পাই সে জেবা যখন সে জানলার পাশে বসেছিল ওই পারে বাসের মেয়েটির উপর অত্যাচার হতে সে দেখে ফেলে। তারপরে সে ড্রাইভারের কাছে গিয়ে বলে যে এই বাসের উপরে এই মেয়েটির অত্যাচার হচ্ছে। সে বুদ্ধি করে পুলিশকে কল করে গাড়ির নাম্বার আর কি হচ্ছে না হচ্ছে এটুকুই বলা, তার ফোনটা সুইচ অফ হয়ে গেছিল। আর দেখতে পাই এইসব ঘটনাগুলো ড্রাইভার বুঝতে পেরে যায়। সে ওই বাসের ড্রাইভারকে কল করে দেখতে পাই উল্টো পাল্টা বলতে থাকে। তো কিভাবে কি করে কন্ট্রোল করবে তারা দুটো বাসের ড্রাইভার বুঝতে পারছিল না। তো সে তার মালিককে কল করলে মালিক তাকে বুদ্ধি দেয় যে যেভাবে ওকে মারতে হবে। তো সে কি করে, ঘুমের ওষুধ মেশানো জল সে দেখতে পাই বুদ্ধি করে জেবাকে আর তার কন্ডাক্টরকে খাইয়ে দেয়। আর জেবার ঘুম আসলে সে তার সিটে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর আরেকটা বাসের যে ড্রাইভার ছিল তারা তখন দুটো গাড়ি ঘোরাচ্ছিল রোডের উপর, একই রোডে বারবার ঘোরাতে ঘোরাতে ওই কন্ডাক্টর এই বাসে আসে। আসার পর এই বাসটা চালাচ্ছিল, বাসটা দাঁড় করালে তো ধরা পড়ে যাবে, জিপিএস আছে। আর এ বুদ্ধি করে কি করেছিল, গাড়ির থেকে স্ক্রুড্রাইভার নিয়ে গিয়ে সে চুরি করে জেবাকে খুন করে আবার চলে এসে প্রমাণ লোপাট করে দেয়, দিয়ে সেগুলো ফেলে দেয়। আবার সে কন্ডাক্টরকে সে চলন্ত গাড়ি থেকে নামিয়ে দিলে তারা আবার ওই বাসে উঠে যায়। আর ওই বাসের থেকে সেই মেয়েটিকে সেখান থেকে তারা একটা হাইওয়ে তলায় একটা ব্রিজের নিচে রেখে দেয়, দিয়ে এই ইনফরমেশন গুলো সে তার মালিকের কাছে দিয়ে দিলে এই বাসের ড্রাইভারকে ড্রেস পরে থানার ভিতরে এনে তাকে যখন প্রমাণটা নিতে যাচ্ছিল, জেলের ভিতরে যে খুনি এসেছিল সেই খুনি দেখতে পায় তাকে শুট আউট করে। আর পুলিশ অফিসার নিজের জীবন বাঁচাতে সে তাকেও মেরে দেয়। এক প্রকার ভাবে সেখানে প্রমাণটা লোপাট হয়ে যায়, তারা মরে যায়। আর অন্য একটা বাস ড্রাইভারকে খোঁজার জন্য যে পুলিশ অফিসারকে পাঠানো হয়েছিল সেখানেও গিয়ে দেখতে পায় সেই দুটো বাস ড্রাইভার আর কন্ডাক্টরকে মেরে দেওয়া হয়েছে। মানে এক প্রকার ভাবে প্রমাণ লোপাট। আর সেই বাসের ভিতর যে জিনিসগুলো ছিল সেগুলো সে বার করে নিয়ে তারা চলে গেছে। বুদ্ধি করে তারা একটা নতুন টিম, আলফা টিম নামে একটা টিম পেয়েছিল। সেই টিমটা ড্রোন সাপ্লাই করতো, মানে ড্রোনের মাধ্যমে তথ্য বার করতো। সেই টিমটাকে চালু করলে দেখতে পায় ওই বাসের কাছে একটা অ্যাম্বুলেন্স আর বাইক এসেছিল, যারা বাসের থেকে জিনিস বার করে চলে গেছিল। সেই ড্রোনের মাধ্যমে তারা কন্ট্যাক্ট করার পর দেখতে পায় দুটো টিম ভাগ হয়ে গিয়ে একটা বাইককে ফলো করে, একটা আর সেই অ্যাম্বুলেন্সকে ফলো করে। ফলো করতে করতে দেখতে পাই তারা দুটো গাড়ি যাচ্ছিল। আর যে অন্যদিকে গোডাউনটা দেখানো হয়, যে গোডাউনে ওই অ্যাম্বুলেন্সটাও যাচ্ছিল, বাইকটাও যাচ্ছিল। সেইখানে যে মাস্টার মাইন্ড ছিল সে তো পলিটিক্স এর লোক ছিল। সে দেখতে পাই ভোটে জেতার জন্য এমএলএ কে ধরে আনে এবং এমএলএ কে মেরে দিয়ে আর ভোটটাকে লোপাট করার চেষ্টা করছিল। তো এক প্রকার ভাবে সেখানে খুন করে দেয়। আর বাইকটাও সেই জায়গাটা গেছিল যে জায়গাটায় এমএলএ খুন করা হয়েছিল। তো দেখতে পাই পুলিশ অফিসার ফলো করতে করতে তার গোডাউনে চলে যায়। গোডাউনে গিয়ে সেখানে যে দেখতে পাই যত ইললিগাল কাজ, ড্রিঙ্ক সবকিছু হচ্ছিল। আর তার মনে সন্দেহ জেগে যায় যে এই জায়গাটায় কিছু না কিছু একটা আছে, কারণ এই বাইকটাই সেই বাসের কাছে গেছিল। ড্রোনের মাধ্যমে ফলো করে তারা ওই জায়গায় গিয়ে ওখানে গুন্ডাদের সাথে এক প্রকার ভাবে মারপিট হয়। আর ওইখানেই গিয়ে দেখতে পাই যে মেয়েটি প্রথমে দেখেছিল সেই মেয়েটি মিসিং, সেই মেয়েটি ওইখানে আটকা পড়ে আছে। তো যে গুন্ডা তাকে ধরে এনেছিল তার সাথে এক প্রকার মারধর হলে তাকে মারধর করার পর তাকে আটকে নেয় এবং সেই মেয়েটিকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। আর অ্যাম্বুলেন্সকেও ফলো করেছিল। অ্যাম্বুলেন্সটা ফলো করার পরে অ্যাম্বুলেন্সটা ধরলে সেখান থেকে দেখতে পাই অ্যাম্বুলেন্সের ভেতরে ব্যালট বক্স, মানে ভোট গণনার যে ব্যালট বক্স, ওইগুলো পুরো প্রমাণ লোপাট করে ভোটটা জেতার জন্য, এমএলএ হওয়ার জন্য ও সবকিছু করেছিল। তো এই ইললিগাল কাজ, খুন, রেপ সবকিছুর পিছনে এই ব্যক্তি দায়ী বলে তো পুলিশ অফিসার ইললিগাল ভাবেই তার যে দ্বিতীয় বন্দুক সেটা দিয়ে তাকে শুট আউট করে ওখানে মেরে ফেলে। আর মুভিটা এখানে এইভাবে এন্ড হয়।